135 বলতেছে হচ্ছে গিয়ে যে অর্ডার ফর প্রোডাকশন অ্যান্ড এক্সামিনেশন অফ দ্য উইটনেস, সাক্ষীকে পরীক্ষা এবং উপস্থাপন করে ক্রমে দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধি সংক্রান্ত বিদ্যমান আইন এবং বিধি অনুযায়ী নির্ধারিত হবে। তাহলে সাক্ষীগণের পরীক্ষা এবং উপস্থাপনের ক্রমটা কী হবে? দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি সংক্রান্ত বিদ্যমান আইন এবং বিধি অনুযায়ী উপস্থাপিত হবে। আর যদি এরকম আইন না থাকে তখন কী হবে? আদালত নিজ বিবেচনা ঠিক করে নেবেন। আচ্ছা, জাজমেন্ট টু ডিসাইড অ্যাজ টু অ্যাডমিসিবিলিটি মানে কি? মানে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা অফ এভিডেন্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিচারক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, ঠিক আছে। কীভাবে নির্ধারণ করবেন? এই 36-এ বলা আছে যে কীভাবে প্রাসঙ্গিক হবে। বিচারক যদি মনে করেন ঘটনাটা প্রমাণিত হবে তাইলে ওই সাক্ষ্য গ্রহণ করবেন। বিচারক যদি মনে করেন ঘটনাটা প্রমাণিত হবে এই সাক্ষ্য দ্বারা, তাহলে সেটা সে গ্রহণ করবেন। আচ্ছা, পার্ট টুতে এটারই যে বলতেছে যে এ একটা ঘটনা প্রুভ করতে চায়, ওই ঘটনা প্রুভ করতে তার বি এর সহযোগিতা নিতে হবে। এখন আগে প্রমাণ করতে হবে বি ওই ঘটনার সময় মানে গি ওই ঘটনা সম্পর্কে জানতো আর কি। তো মূল ঘটনা প্রমাণ করতে প্রাসঙ্গিক ঘটনা আসলে প্রাসঙ্গিক ঘটনার যে মূল ঘটনার সাথে সংযুক্ত ওইটা আগে প্রুভ করতে হবে। মূল কথা হচ্ছে এইটা। তাহলে 136-এর মূল কথা হচ্ছে গিয়া বিচারক সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন। আচ্ছা, গ্রহণযোগ্যতা নির্ধারণ বলতে সাক্ষ্যটা কি প্রাসঙ্গিক কি না সেটা ডিসাইড করবেন। তো ডিসাইড করতে হলে বিচারক কী করতে হবে? বিচারক কীভাবে প্রাসঙ্গিক কি না এটা ডিসাইড করবে। বিচারক যদি মনে করেন ঘটনাটা প্রমাণিত হবে ওই ঘটনার দ্বারা, তাহলে সে ওই সাক্ষ্য গ্রহণ করবেন। এখন আর এই ঘটনার প্রাসঙ্গিকতা কীভাবে বিবেচনা করা হবে? যদি মূল ঘটনার সঙ্গে ওই প্রাসঙ্গিক ঘটনাটা সংযুক্ত থাকে তাহলে ঘটনাটা প্রাসঙ্গিক বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, আর প্রার্থিত হচ্ছে বা জাজমেন্ট তার ডিসক্রিপশনের পাওয়ার দ্বারা, জাজ তার এই 136-এ জাজমেন্ট তার ডিসক্রিপশনের পাওয়ার দ্বারা অন্য কিছু মানে বিপরীতটা প্রথম ঘটনার আগে প্রমাণ করে বলতে পারবেন, ঠিক আছে। হচ্ছে বা জাজ চাইলে কী করতে পারবে? বিপরীত ঘটনাটা আগে প্রমাণ করতে বলতে পারবেন। অর্থাৎ প্রথমে মূল ঘটনা প্রমাণ করো, তারপর প্রাসঙ্গিক ঘটনা প্রমাণ করে। মূল ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক ঘটনার যে সম্পর্ক সেটার জন্য কি প্রমাণ করতে হবে? দুইটা মানে প্রাসঙ্গিক ঘটনাটা মূল ঘটনার সঙ্গে সম্পর্কিত সেটা প্রমাণ করতে বলে সাধারণত। তো মূল ঘটনা ও প্রমাণ করতে বলতে পারেন। বলতেছে এক্সামিনেশন ইন চিফ পার্টি ওইখানে যে সাক্ষী হাজির করবে সে নিজেই। আচ্ছা, এক্সামিনেশন ইন চিফটা কী করে? পার্টি করে। যেই পার্টি সাক্ষী হাজির করবে সে নিজেই। মানে কি বুঝেছে? ব্যাপারটা হচ্ছে এরকম, যে পক্ষ সাক্ষী হাজির করেছে সেই পক্ষ যখন সাক্ষীকে পরীক্ষা করবেন তখন তাকে সাক্ষীর জবানবন্দি বলা থাকে। যে পক্ষটা সাক্ষীটাকে হাজির করছে সেই পক্ষ যখন নিজেই তার সাক্ষীকে পরীক্ষা করবেন সেটা হচ্ছে এক্সামিনেশন চিফ। ক্রস এক্সামিনেশন বা জেরা, বিরুদ্ধ পক্ষ বা অ্যাডভার্স পার্টি দ্বারা সাক্ষীকে পরীক্ষা করাকে জেরা বলা হয়ে থাকে। আচ্ছা, রি এক্সামিনেশন হচ্ছে তোমার যে জেরার পর সাক্ষীর উপস্থিতকারী পক্ষ যদি পুনরায় ওই সাক্ষীকে প্রশ্ন করেন তবে তাকে পুনর্জবানবন্দি গ্রহণ করা বলা হয় থাকে। পুনর্জবানবন্দি ব্যাপারটা হচ্ছে জেরার পর সাক্ষী উপস্থিতকারী পক্ষ যদি পুনরায় ওই সাক্ষীকে প্রশ্ন করেন তবে তাকে পুনর্জবানবন্দি বা রি এক্সামিনেশন বলা হয়ে থাকে। আচ্ছা, অর্ডার অফ উইটনেস 138 বলতেছে অর্ডার অফ উইটনেস, ঠিক আছে। আচ্ছা, অর্ডার হচ্ছে এক্সামিনেশন ইন চিফ অ্যাডভার্স পার্টি চাইলে ক্রস এক্সামিনেশন করতে পারে। আর কলিং পার্টি যে পার্টি সাক্ষী ডেকে আনবে ওই পার্টি চাইলে পুনরায় এক্সামিনেশন করতে পারে, তাকে বলা হয় রি এক্সামিনেশন, ঠিক আছে। তাহলে সাক্ষ্যগ্রহণের কর্ম হচ্ছে জবানবন্দি প্রথম, এক্সামিনেশন ইন চিফ, তারপর জেরা, ক্রস এক্সামিনেশন, পুনর্জবানবন্দি, রি এক্সামিনেশন এবং পুনর্জবানবন্দিতে নতুন বিষয় আনতে বিরোধ পক্ষ চাইলে অধিকতর জেরা করতে পারে, যাকে বলা থেকে ফার্দার ক্রস এক্সামিনেশন। তর্কিত বিষয় সত্য উদ্ঘাটনের জন্য জেরা করা হয়ে থাকে। জবানবন্দি উল্লেখিত বিষয় ছাড়া অন্য বিষয়ে জেরা করা যাবে। জবানবন্দিতে উল্লেখ্য বিষয় ছাড়াও অন্য কোনো বিষয়ে জেরা করা যাবে, ঠিক আছে। জবানবন্দিতে আচ্ছা, সাক্ষী যারা যে বক্তব্য দিয়েছে তা ব্যাখ্যা বা স্পষ্ট করার জন্য পুনর্জবানবন্দি করা হয়। আদালত অনুমতি দিলে পুনর্জবানবন্দিতে সাক্ষীকে নতুন বিষয়ে প্রশ্ন করা যাবে। ভালোভাবে খেয়াল রাখতে হবে কোনটি জানতে চেয়েছে, সাক্ষীর ক্রম নাকি সাক্ষীর ক্রম। সাক্ষীর ক্রম হচ্ছে 135, সাক্ষীর ক্রম হচ্ছে 138। সাক্ষী ক্রম হলে উত্তর হবে 135, সাক্ষীর ক্রম হলে উত্তর হবে 138, ঠিক আছে। সাক্ষীর ক্রম হলে উত্তর হবে 135 আর সাক্ষীর ক্রম হলে উত্তর হবে 138, ঠিক আছে। ঠিক আছে, সাক্ষীর ক্রম আর সাক্ষর ক্রম, কারা আগে কে সাক্ষী দেবে এই সম্পর্কে কোনো আইনে প্রণয়ন হয়নি, তবে বর্তমান কোর্টে প্রতিষ্ঠিত প্রিন্সিপাল আছে। আচ্ছা, দলিলের জন্য তলবকৃত ব্যক্তির জেরা হচ্ছে কি তোমার দলিলের জন্য তলবকৃত ব্যক্তির জেরা, ঠিক আছে। 139 বলতেছে দলিলের জন্য হচ্ছে কি যারা এই ক্রস এক্সামিনেশন অফ পার্সন কল টু প্রডিউস আ ডকুমেন্ট, সাক্ষী হিসেবে তলব না করা পর্যন্ত তাকে জেরা করা যাবে না, ঠিক আছে। জাস্ট করে দলিল উত্থাপন করে চলে যাবে। 140 বলতেছে উইটনেস অফ দ্য হচ্ছে গিয়া ক্যারেক্টার
ইএনসি হচ্ছে উইটনেস টু হচ্ছে সিএসআর ক্যারেক্টারফুল ইএনসি করা যাবে, অর্থাৎ লিডিং কোশ্চেন করা যাবে, ঠিক আছে। লিডিং কোশ্চেনও করা যাবে 141। আচ্ছা, উইটনেস অফ টু ক্যারেক্টার 140-এ বলতেছে হচ্ছে চরিত্র সম্পর্কে সাক্ষ্য হচ্ছে চরিত্র সম্পর্কে সাক্ষীগণকে জেরা করা এবং তাদের পুনর্জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। কী করা যেতে পারে? ক্রস এক্সামিনেশন অ্যান্ড রি এক্সামিনেশন 2 এবং 3। আচ্ছা, লিডিং কোশ্চেন হচ্ছে যে প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর আশা বা ইচ্ছা করেন, ঠিক আছে, প্রশ্নকারী প্রশ্নের যে উত্তর বা আশা বা উত্তরের আশা বা ইচ্ছা করেন, ঠিক আছে, প্রশ্নকারী প্রশ্ন করার পর যে উত্তর নিজে চায় বা শুনতে চায়, প্রশ্নের মধ্যে তার ইঙ্গিত দেওয়া হলে তাকে লিডিং প্রশ্ন বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, তার লিডিং কোশ্চেন। আচ্ছা, যখন ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করা যাবে না, কখন লিডিং কোশ্চেন করা যাবে না? 142 বলতেছে, ঠিক আছে। হোয়েন দে মাস্ট নট বি, আচ্ছা, জেনারেলি আদালতের অনুমতি ছাড়া করা যায় না, লিডিং কোশ্চেন করা যায় না আদালতের অনুমতি ছাড়া, বাট বিরোধী পক্ষ আপত্তি দিলে, ঠিক আছে, বিরোধী পক্ষ আপত্তি দিলে আর কি, মানে লিডিং কোশ্চেন করা যা এই বিরোধী পক্ষ যদি আপত্তি করেন তবে জবানবন্দি ও পুনর্জবানবন্দি গ্রহণ করে আদালতের অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। বিরোধী পক্ষ আপত্তি দিলে কি করা যাবে না? তোমার জবানবন্দি, হ্যাঁ, জবানবন্দি মানে এক্সামিনেশন ইন চিফ, আর জেরা পুনর্জবানবন্দি মানে বাদীপক্ষের সকল কাজ, ঠিক আছে, অর্থাৎ বাদীপক্ষের সকল কাজ বা পার্টিসদের সকল কাজ, ঠিক আছে, বা জবানবন্দি ও পুনর্জবানবন্দি গ্রহণ করলে আদালতের অনুমতির বিরুদ্ধে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না বাদীপক্ষের। বিশেষ করে ভূমিকামূলক ও অবিতর্কিত অথবা যেসব বিষয়ে পূর্বে যথেষ্টরূপে প্রমাণিত হয়েছে বলে আদালত মনে করে সে সকল বিষয়ে বিষয় সম্পর্কে আদালত অবশ্যই ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবেন। তাহলে আদালত কোন ক্ষেত্রে ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দেয়? একটা হচ্ছে তোমার ভূমিকামূলক অথবা অবিতর্কিত অথবা যেসব বিষয়ে পূর্বে যথেষ্ট প্রমাণিত হয়েছে বলে আদালত মনে করেন সে সকল বিষয় সম্পর্কে আদালত অবশ্যই ইঙ্গিতবাহী প্রশ্ন করার অনুমতি দিবেন। তাহলে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। হোয়েন দে মাস্ট নট বি আস্কড হচ্ছে বিরোধী পক্ষ যদি আপত্তি করেন তবে জবানবন্দি পুনর্জবানবন্দি গ্রহণ করে আদালত অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। যখন এর প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, হোয়েন দে মে বি আস্কড, জেরাতে ইঙ্গিতবাহী প্রশ্ন জিজ্ঞেস করা যেতে পারে, ঠিক আছে। হোয়েন দে মে আস্কড অর্থাৎ কখন লিডিং কোশ্চেন করা যাবে, ঠিক আছে, লিডিং কোশ্চেন করা যাবে হচ্ছে তোমার ক্রস এক্সামিনেশনে। আচ্ছা, কখন লিডিং কোশ্চেন করা যাবে? বিরোধী পক্ষ আপত্তি না করলে আদালত অনুমতি দিলে জবানবন্দি ও পুনর্জবানবন্দিতে, ক্রস এক্সামিনেশন এবং রি এক্সামিনেশনে, ঠিক আছে, ক্রস এক্সামিনেশন এবং রি এক্সামিনেশনে লিডিং কোশ্চেন করা যায়, ঠিক আছে, যারা আইনগতভাবে লিডিং কোশ্চেন করা যাবে, ঠিক আছে, যারা আইনগতভাবে লিডিং কোশ্চেন করা যাবে। আর লিডিং কোশ্চেনটা করা যাবে না কখন? লিডিং কোশ্চেন করা যাবে না তোমার আদালত অনুমতি না দিলে জবানবন্দি, ঠিক আছে, এক্সামিনেশন ইন চিফ এবং তোমার রি এক্সামিনেশনে পুনর্জবানবন্দিতে লিডিং কোশ্চেন করা যাবে না। আর লিডিং কোশ্চেন করা যায় হচ্ছে তোমার ক্রস এক্সামিনেশন এবং হচ্ছে রি এক্সামিনেশন, এই দুটো হচ্ছে লিডিং কোশ্চেন করা যায়। আর যেসব বিষয়ে আদালত অবশ্যই লিডিং কোশ্চেন করার অনুমতি দেবে 3টা ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি ম্যাটার, আনডিসপিউটেড ম্যাটার এবং ম্যাটার দ্যাট হ্যাভ সাফিসিয়েন্টলি বিন অ্যাপ্রুভড, অর্থাৎ পরিচয়মূলক বিষয়, অবিতর্কিত বিষয়, যেসব বিষয় যথেষ্টভাবে প্রমাণিত হয়েছে। আচ্ছা, তারপর 144 লিখিত বিষয় সম্পর্কে সাক্ষ্য, এভিডেন্স অ্যাজ টু দ্য ম্যাটার ইন রাইটিং। আচ্ছা, এটা লাগবে না। 145 হচ্ছে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, ঠিক আছে। 145 হচ্ছে পূর্ববর্তী লিখিত ক্রস এক্সামিনেশন অ্যাজ টু দ্য প্রিভিয়াস স্টেটমেন্ট ইন, হচ্ছে এটাকে বলে ক্রস এক্সামিনেশন অ্যাজ টু দ্য প্রিভিয়াস স্টেটমেন্ট ইন রাইটিং। ওই লেখা তাকে না দেখে প্রমাণ না করেও সেই সম্পর্কে জেরা করা যাবে, বাট ওই লেখার যদি বিপরীত কিছু খুঁজে পাওয়া যায়, যে সে বললো সে হচ্ছে বাংলাদেশে ছিল বাট সে তখন ইন্ডিয়াতে ছিল, তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে আপনার স্টেটমেন্ট সত্য কিনা, আপনি বাংলাদেশে ছিলেন তো, প্রোভাইডেড দ্যাট মেইন পয়েন্ট ফোকাস না করে তাকে জেরা করা যাবে না। তাহলে এখানে মূল ব্যাপার হচ্ছে একজন সাক্ষীকে তার পূর্ববর্তী লিখিত প্রশ্নাবলী বিষয়ে প্রাসঙ্গিক বিবৃতি প্রসঙ্গে জেরা করা যেতে পারে। একজন সাক্ষীকে পূর্ববর্তী লিখিত ও প্রশ্নাধীন বিষয়ে প্রাসঙ্গিক বিবৃতি প্রসঙ্গে জেরা করা যেতে পারে। 3টা বিষয়, এটা হচ্ছে পূর্ববর্তী লিখিত বিষয়, প্রশ্নাধীন বিষয় এবং প্রাসঙ্গিক বিবৃতি। তবে সেক্ষেত্রে তাকে কন্ট্রাডিক্ট করার জন্য বিবৃতি ওই সকল অংশের প্রতি অবশ্যই দৃষ্টি আকর্ষিত হবে। তবে সেক্ষেত্রে তাকে কন্ট্রাডিক্ট করার জন্য বিবৃতির ওই সকল অংশের প্রতি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে হবে। উল্লেখ 135 দ্বারা শুধুমাত্র লিখিত বিবৃতি ক্ষেত্রে প্রযোজ্য। কোন ক্ষেত্রে প্রযোজ্য? লিখিত বিবৃতি ক্ষেত্রে প্রযোজ্য। 161 দ্বারা সিআরপি 161 দ্বারা বিবৃতি সাবস্ট্যান্টিভ এভিডেন্স সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় না, তবে বৈপরীত্য বা কন্ট্রাডিকশনের জন্য ওই ধারার নিয়মে ব্যবহার করা যায়, ঠিক আছে। তবে বৈপরীত্য বা কন্ট্রাডিকশনের জন্য ওই ধারার নিয়ম ব্যবহার করা যায়। আর একটা কোশ্চেন আসছে এখানে যে বিগত সালে পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য হলো হচ্ছে বৈপরীত্য প্রমাণ, ঠিক আছে। পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরার উদ্দেশ্য কোনটা? বৈপরীত্য প্রমাণ, তাহলে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কোশ্চেন 145 পর 146 আমরা যাই, কোশ্চেন লফুল ইন ক্রস এক্সামিনেশন। 3 ধরনের কোশ্চেন, একটা হচ্ছে তোমার ভ্যারাসিটি সত্যবাদিতা পরীক্ষা,
তারপর হু ইজ বা হোয়াট ইজ হিজ পজিশন ইন লাইফ, জীবনে তার অবস্থান এবং চরিত্রে আঘাত আঘাত করে তার হচ্ছে গিয়ে কনফিডেন্স ব্রেক করা যায়, ঠিক আছে, তার চরিত্রে আঘাত করে। আচ্ছা, কোন তিনটা প্রশ্ন বৈধ আইনসম্মত? এটা হচ্ছে সত্যবাদিতা ও বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার, পরিচয় ও জীবনের অবস্থান সম্পর্কে জানা এবং তার চরিত্র আকাশ করে সত্যবাদিতা খুঁজে বের করা। এই তিন ধরনের প্রশ্ন হচ্ছে গা বৈধ। কিন্তু রিপ্লেসের ক্ষেত্রে হচ্ছে গা এই ধরনের কোশ্চেন করা যায় না। আচ্ছা, আর শুধুমাত্র আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞেস করা যেতে পারে যে ন্যায় বিচারের জন্য, তবে আদালতের কাছে প্রয়োজনীয় বলে মনে করে। শুধুমাত্র আদালতের অনুমতি নিয়ে ন্যায় বিচারের জন্য যদি আদালত প্রয়োজন মনে করে তখন জিজ্ঞেস করা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, 148 বলতেছে কখন সাক্ষীকে কোশ্চেন করতে হবে, কখন সাক্ষীকে অ্যান্সার দিতে বাধ্য তা কোর্ট ডিসাইড করবে। এর টাইটেলটা হচ্ছে 148-এর যখন প্রশ্ন করতে হবে, যখন সাক্ষীকে উত্তর দিতে হবে, তাদের নির্ধারণ করবে। টাইটেল এটা। আচ্ছা, সাক্ষীর প্রকৃতি এমন যে বিষয়ে সাক্ষ্য দিচ্ছে তা মিথ্যা হতে পারে, যা আদালত বিশ্বাস করেছে তার কথাই ওই বিশ্বাসকে গুরুতরভাবে প্রভাবিত করবে, তাহলে ওই প্রশ্ন সঠিক। তাহলে কোন প্রশ্ন সঠিক? প্রশ্ন সঠিক কোনটা? মানে যা সাক্ষীর প্রকৃতি এমন যে বিষয়ে সাক্ষ্য দিয়েছে তা মিথ্যাও হইতে পারে। কি হইতে পারে? মিথ্যা হতে পারে। আদালত যা বিশ্বাস করেছে তার কথায় ওই বিশ্বাসকে গুরুতরভাবে প্রভাবিত করবে, তাহলে ওই প্রশ্ন সঠিক, ঠিক আছে, ওই প্রশ্ন সঠিক। কোনো একটা প্রশ্ন, আচ্ছা কোনো একটা প্রশ্ন এমন যে যে প্রশ্নের উত্তর মানে প্রশ্নের উত্তরে উক্ত প্রশ্নের দ্বারা সাক্ষীর চরিত্রের উপর আঘাত করে তার বিশ্বাসযোগ্যতাকে বিনষ্ট করা না হইলে, চরিত্রের উপর আঘাত করে তার বিশ্বাসযোগ্যতা বিনষ্ট করা না হলে এবং সাক্ষী সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য কিনা তা আদালত নির্ধারণ করবে। আদালত উপযুক্ত মনে করে সাক্ষীকে এমন সতর্ক করে দিতে পারেন যে সে চাইলে উত্তর নাও দিতে পারে। আচ্ছা, আদালত নিজ বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের সময় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করবেন। একটা হচ্ছে তোমার প্রশ্নের প্রকৃতিটা এমন যে সে যে সাক্ষ্য দিয়েছে সেই সাক্ষ্যটা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে, ওই যে ফার্স্টে যেটা বলছিলাম যে 148-এ, যে সে যে সাক্ষ্য দিছে সেই সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিমতকে প্রভাবিত করতে পারে, বিশ্বাসযোগ্যতা পাল্টে দিতে পারে আদালত। যে সে যে সাক্ষ্য দিতে সেই মানে পার্টিস এমন একটা সাক্ষী দিল, সেই সাক্ষী আদালত বিশ্বাস করে নিচ্ছে যে হ্যাঁ এটাই সঠিক, কিন্তু বাদীপক্ষ এখন এমন একটা প্রশ্ন তুললো যে প্রশ্নের পরে ওই প্রশ্ন দ্বারা ওই সাক্ষীকে পাল্টে দিতে পারে অভিমতকে, সেটা মিথ্যা হয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে নাম্বার 2 হচ্ছে একের বিষয় গুরুতরভাবে প্রভাবিত করবে না বা সামান্য প্রভাবিত করবে, তাহলে ওই প্রশ্ন ভুল, ওই প্রশ্ন করা যাবে না। আর যদি গুরুতরভাবে প্রভাবিত না করে সামান্য প্রভাবিত করে তাহলে সেই প্রশ্ন ভুল, ওই ধরনের প্রশ্ন করা যাবে না। লাইক ক্রস এক্সামিনেশন, এমন প্রশ্ন করলো সাক্ষীকে তার চরিত্রের বিষয়ে যা বিচার্য বিষয়ের সাথে আকাশ পাতাল পার্থক্য, তাহলে ওই ধরনের কোশ্চেন অপ্রাসঙ্গিক। আদালত সাক্ষীর উত্তর প্রদানের অস্বীকার হতে বিবেচনা করতে পারে তার চুপ থাকা তার বিরুদ্ধে দিত। আচ্ছা, 138-52 জেরায় আসামির কোশ্চেন হতে রক্ষা করে। 138-152 ধারা জেরায় আসামিকে মানে সরি জেরায় অসমীচীন প্রশ্ন হতে রক্ষা করে আর কি সাক্ষীদের। আচ্ছা, 149 হচ্ছে কোশ্চেন নট টু বি আস্কড উইথাউট রিজনেবল গ্রাউন্ড, গুরুত্বর অভিযোগে অনলি ক্যারেক্টার বিষয়ে কোশ্চেন করা যাবে, গুরুত্বর অভিযোগে অনলি ক্যারেক্টার বিষয়ে কোশ্চেন করা যাবে। আচ্ছা, 150 প্রসিডিউর বিং আস্কড উইথ রিজনেবল গ্রাউন্ডস, ঠিক আছে। 150 হচ্ছে গিয়া যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা হলে সেক্ষেত্রে আদালতের কার্যপদ্ধতিটা কীরকম হবে? হাইকোর্টের নিকট নালিশ করতে পারে, বার কাউন্সিলের নিকট নালিশ করতে পারে। আর 151 ইনডিসেন্ট অ্যান্ড স্ক্যান্ডেলিয়াস কোশ্চেন, বিচার্য বিষয়ের সাথে সরাসরি যুক্ত হলে এমন বিষয়ের সাথে জড়িত যা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণ জরুরি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কীরকম? অশ্লীল ও কুৎসাজনক প্রশ্ন অনুসন্ধানে কিছুটা গুরুত্ব থাকলে তা আদালত নিষিদ্ধ করতে পারে, তবে নিম্নোক্ত ক্ষেত্রে এর প্রশ্ন করা যাবে যদি প্রশ্নটা সরাসরি বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত হয়, প্রশ্নটা এমন বিষয়ের সাথে জড়িত যা বিচার্য বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য জরুরি, এই দুইটা ক্ষেত্রে। আচ্ছা, 152 বলতেছে অপমান বা উত্তক্ত করার উদ্দেশ্যে হচ্ছে গিয়া, মানে 152 বলতেছে হচ্ছে গিয়া যে অপমান বা উত্তক্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের কোশ্চেন করা যাবে না, ঠিক আছে। আদালতের নিকট প্রতিমান হয় অথবা সঠিকভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে করা হয়েছে বলে যদি আক্রমণাত্মক ভঙ্গিতে যদি কোশ্চেন করা হয় তাহলে আদালতের প্রশ্ন নিষিদ্ধ করবেন। আচ্ছা, সত্যবাদিতা পরীক্ষার প্রশ্নের উত্তরে বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্ধন, ঠিক আছে, হচ্ছে গিয়া সাক্ষ্য বর্ধন, সত্যবাদিতার প্রশ্ন বিরোধিতা করার জন্য সাক্ষ্য বর্ধন কী করতে হবে? এইটার মূল বিষয়টা কীরকম যে কোনো সাক্ষীকে এমন এরূপ প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে যা উক্ত সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্যই
তার ব্যাপারে প্রাসঙ্গিক। সাক্ষী যখন সে প্রশ্নের উত্তর দিয়েছে তখন তার বক্তব্য বিরোধিতা করার জন্য অবশ্যই কোনো সাক্ষী দেওয়া যাবে না। তিনি যদি মিথ্যা উত্তর দিয়ে থাকেন তাহলে তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত করা যাবে। ঠিক আছে, তাহলে মূল বিষয়টা কি, এখানে সাক্ষীকে এমন একটা প্রশ্ন জিজ্ঞেস করা হলো যেটা সাক্ষীর চরিত্রের প্রতি আঘাত করলো। ঠিক আছে, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অনিশ্চিত করার জন্যই তদন্তের ব্যাপারে প্রাসঙ্গিক, এবং এইটা সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে ভাঙা দেওয়ার জন্য এটা খুব প্রাসঙ্গিক। সাক্ষী যখন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তখন তার বক্তব্যের বিরোধিতা করার জন্য অবশ্যই কোনো সাক্ষী দেওয়া যাবে না। তবে সাক্ষী যখন এই ধরনের প্রশ্নের উত্তর দেবেন তখন তার বক্তব্যের বিরোধিতা করার জন্য কোনো ধরনের সাক্ষ্য দেওয়া যাবে না। কিন্তু যদি মিথ্যা উত্তর দিয়ে থাকেন তাহলে পরে তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অন্য সময় তাকে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য অভিযুক্ত করা যাবে। কোনো সাক্ষীকে যদি জিজ্ঞেস করা হয় যে পূর্ববর্তী তিনি কোনো অপরাধে দণ্ডিত হয়েছিলেন কিনা এবং সাক্ষী যদি তা অস্বীকার করেন তাহলে পূর্ববর্তী দণ্ড সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে। তাহলে কোন সম্পর্কে সত্যবাদিতার ক্ষেত্রেও বিরোধিতা করা যাবে, সেক্ষেত্রে হচ্ছে কি তোমার পূর্ববর্তী দণ্ড সম্পর্কে হচ্ছে বিরোধিতা করা যাবে। কোনো সাক্ষী নিরপেক্ষতার বিষয়ে সন্দেহ সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো প্রশ্ন করা হলে এবং সেই ঘটনা সম্পর্কে ইঙ্গিত প্রশ্ন করা হয়, সাক্ষী যদি উত্তর দিতে সে অস্বীকার করে, সেক্ষেত্রে এর বিরোধিতা করা যেতে পারে। নিরপেক্ষতা সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন করা হলে সে উত্তর দিতে বিরোধিতা করলে সেক্ষেত্রে তাকে কী করা যেতে পারে, তাকে সেক্ষেত্রে এইটার বিরোধিতা করা যেতে পারে। ঠিক আছে, তাহলে এই দুইভাবে হচ্ছে বিরোধিতা করা যাবে। মূল ঘোষণা হচ্ছে 153 যে সাক্ষীর চরিত্রে আঘাত করে প্রশ্ন করলে এবং সাক্ষীর উত্তর দিলে তার বিরোধিতার অন্য কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। তবে দুইটা ব্যতিক্রম আছে। পূর্ববর্তী মামলায় দণ্ডিত হওয়ার বিষয়ে অস্বীকার করলে এবং নিরপেক্ষতা সম্পর্কে অভিযোগ করে করা প্রশ্নের উত্তরে তা অস্বীকার করলে, এই দুইটা ক্ষেত্রে সাক্ষী ভুল উত্তর দিলে সেই উত্তরে বিরোধিতা করে সাক্ষ্য প্রদান করা যাবে। পূর্ববর্তী মামলায় দণ্ড এবং নিরপেক্ষতা। ওকে, আচ্ছা, কোনো পক্ষ কর্তৃক নিজের সাক্ষীকে প্রশ্ন করা ঠিক আছে, কোশ্চেন বাই